কাছে আসছেন কেন? সরে যান প্লিজ। কালকে আমার বিয়ে, আপনি সম্পর্কে আমার হবু দেওর। দয়া করে আর কাছে এগোবেন না, না হলে আমি কিন্তু এবার জোরে চিৎকার দেব। নূর ক্রমশ বিছানার ওপর এপাশ ওপাশ করছে। ও যতটা পেঁচোচ্ছে আয়াস ততটা ওর দিকে এগোচ্ছে। কোনো উপায় না পেয়ে বিছানা থেকে নেমে যেতেই আয়াস ওর হাতটা খপ করে ধরে ওকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরলো। হলুদ উপলক্ষে পরা হাতের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমার দেওর, এই ভাবনা তুমি কোথা থেকে পেয়েছো আফসোনা? তুমি তো আমার বউ, আর আমাকে ছেড়ে আমার ভাইয়ের নামে নিচের গায়ে হলুদ ছোঁয়াচ্ছ, এটা কি করে হয় বলো? নূর কাঁপা গলায় বলল, আমি নূর, তাই প্লিজ এই বিশ্রী ভঙ্গিতে নামটা উচ্চারণ করবেন না। আর ছাড়ুন আমাকে, আমার হাতে লাগছে, সরে যান। আয়াস এবার একটা টেডি স্মাইল দিয়ে নূরের কাছে গিয়ে ওর নিজের ঠোঁট জোড়াতে কামড় বসাতেই হঠাৎ প্রবল শব্দে দরজা খোলার আওয়াজের সাথে একটা মেয়ে এসে রুমে ঢুকে গেল। নূরের প্রাণ ফাঁকি যেন উড়ে গেল। যেই ভয়টা পেয়েছিল তাই হলো। আয়াস নূরের কাছ থেকে সরে আসার আগে বলল, তোমার শরীরে আমার দেওয়া প্রথম চিহ্ন, এখন একটা দিলাম, পরে আরো দেবো আফসোনা। তবে এখন যা হতে চলেছে পড়লে আটকে দেখাও। কথাটা বলে ঠোঁটের কামড়ে দেওয়া অংশটাকে বেশ শব্দ করে একটা চুমো খেলো, যাতে আওয়াজটা রুমে উপস্থিত মেয়েটার কাছে যায়। হঠাৎ মেয়েটা চিৎকার করে বলে উঠল, ছি, তুমি এত নোংরা একটা মেয়ে, জানতাম না। বিয়ের আগের দিন রাতে অন্য একটা পরপুরুষের সাথে। নূর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেয়েটার কাছে গেল, যে ওর ভাইয়ের হবু বউ, যে কিনা নূরকে দু চোখে সহ্য করতে পারে না। নূর মায়ার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো ভাবি, আমি কিছু করিনি, উনি তো। কথাটা পুরোটা বলতে না বলতেই মায়া বলে উঠল, তুমি ভাঙবে তবুও মজ খাবে না, বুঝেছি। তোমার এই কুকীর্তি আমি সবাইকে জানাবো, ওয়েট। বলে মায়া রুম থেকে বেরিয়ে গেল। নূরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়েছে। ও বোঝে না যে মায়া আর ওর প্রতি কিসের এত রাগ, যে সবসময় কোনো না কোনো ভাবেই হ্যারাস করার চেষ্টা করে ওকে। মায়ের রুম ছেড়ে যেতেই আয়াস নূরের কাছে গিয়ে বলল, এই আফসোনা, এখন কাঁদছো কেন? এখনই সব কেঁদে নিলে বিদায়ের সময় কাঁদবে কি? তুমি কাঁদলে যে আমার বুকে এসে লাগে। কথাটা শুনতেই নূর আয়াসকে একটা থাপ্পড় মারলো। না জানি কোন জীবনের দুশ্মনী ছিল আমার সাথে আপনার, যে আপনি আমার সাথে এমন করলেন। তবে এটুকু জানবেন যে আহানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, কাউকে না। আয়াস রক্তচক্ষু নিয়ে তাকালো। আজ অব্দি কেউ কখনো ওকে চর মারেনি, কিন্তু আজ নূর ওকে চর মারলো। আয়াস নূরকে দেওয়ালের সাথে চেপে ধরলো। নূরের দিকে এগোতে গেলেই ঘরের মধ্যে হুড়হুড় করে লোকজন ঢুকতে শুরু করলো। সবাই ওদের দিকে তাকিয়ে আছে, যেন বিনোদন দিচ্ছে ওরা দুজন। হঠাৎ মায়ার গলার আওয়াজে আয়াসের হুঁশ ফেরে। রাগে নূরের কোমরে শক্ত করে ওর নখের আঁচড় বসাতে নূর ওর হাতটা পেটে শক্ত করে চেপে ধরলো। সেখান থেকে ছিটছিট করে রক্ত বের হচ্ছে। মায়ার গলার আওয়াজ ভেসে আসলো কানে, দেখেছো নূর আর এই ছেলের মধ্যে ঠিক কোন ধরনের সম্পর্ক? এই ছেলে তো এক্কেবারে বেহায়া, আর তার সাথে তোমাদের নূরও। না হলে হলুদের রাতে কেউ কি করে তার ঘরে কোনো পরপুরুষকে ঢুকতে দেয়? মায়ের এমন কথা শুনে আহান বলে উঠল, এগুলো কি হচ্ছে আয়াস? আর তুমি বা কি করে পারলে নূর? তোমার প্রতি আমার বিশ্বাসটা এইভাবে নষ্ট করতে পারলে? যেখানে ওর কোনো দোষ নেই সেখানে সবাই ওর দিকে আঙুল তুলছে। এখন ও কিভাবে বিশ্বাস ফেরাবে? আপনি ভুল বুঝছেন আমাকে, বিশ্বাস করুন আমি কিছু করিনি। আপনার ভাই তো জোর করে। আহান নূরকে থামিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, যেটুকু বলেছো ইনাফ। এখানে সবাই আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যার আমার প্রতি কোনো অনুভূতি নেই। তাই আমি নূরকে বিয়ে করতে পারবো না। আর তুই আয়াস, আমার ভাই হয়ে এটা ঠিক করিসনি। কথাটা বলে আহান সেখান থেকে বেরিয়ে গেল। আয়েশের কাজিনরাও শকড। হলুদ সন্ধ্যাতে এমন কিছু হবে কেউ ভাবেনি। মেয়ের এমন অপমান দেখে নূরের বাবা আরাফাত সাহেব বললেন, ছেলে, তুমি এত নির্লজ্জ কেন? তুমি আমার মেয়ের সাথে এমন অশ্লীল আচরণ করছো, এটা জানা সত্ত্বেও যে সে তোমার ভাইয়ের হবু বউ। এখন ওকে কে বিয়ে করবে শুনি? তোমার ভাই তো বিয়ে করবে না বলে চলে গেল। আর তুমি যা লম্পট আর বেয়াদব, তোমার সাথে তো কখনোই আমি আমার মেয়ের বিয়ে দেব না। আরাফাত সাহেবের একথা শুনে মায়ার মুখে আলো ছায়া নেমে এলো। ও কোনোভাবেই চায় না যে নূর আর এক মুহূর্তেও আর এই বাসায় থাকুক। তাই ও বলে উঠল, কেন হবে না? আলবাত বিয়ে হবে।
এই ছেলের জন্যই নূরের বিয়ে ভেঙেছে। এই ছেলের সাথেই নূরের বিয়ে হবে। এই ছেলেই করবে ওকে বিয়ে। নূর অনবরত কান্না করেই চলেছে। ওর চোখে জল বাদ মানছে না। বিয়ের আসর থেকে ওর হবুবর চলে গেছে বিয়ে ভেঙে। এটা যে একটা মেয়ের জন্য কতটা অপমানের তা একটা মেয়েই বোঝে। মায়া আয়াসের দিকে তাকিয়ে বলল, আজই তোমাদের বিয়ে হবে, এক্ষুনি। কথাটা বলে পার্লারের মেয়েগুলো বলল নূরকে বউয়ের সাজ সাজতে। আহান একটা টেডি স্মাইল দিয়ে চলে গেল। রুম থেকে সবাই বার হতে লাগলো আর নিজেরা নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগলো যে তাদের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক ছিল কিনা। নূরকে সাজাচ্ছে আর অনবরত কেঁদেই চলেছে। পার্লারের মেয়েটা বিরক্ত হয়ে বলল, এই মেয়ে এত কাঁদছো কেন? মেকআপ নষ্ট হয়ে যাবে। তবুও কি চোখের জল বাদ মানে? আজ আহান আর নূরের হলুদ ছন্দা ছিল। গেটের সামনে বড় বড় করে লেখা ছিল, আফসান নূর শাফিয়াত আহান। বিয়েবাড়ির গেটের সামনে আয়াস দাঁড়িয়ে আছে। পূর্ণিমা রাতে চাঁদের হলুদ আভা ওর সাদা মুখ জুড়ে ছেয়ে যাচ্ছে। শেভ করা চোয়ালে কালো তেলটা বড্ড মায়াবী করে তুলছে মুখটাকে। হালকা ঢেউ খেলানো চুলটা জেল দিয়ে পরিপাটি করা। চোখের হালকা বাদামি চোখ জোড়া জল জল করছে, যেন তা এই রাতকে কিছু বলতেই চায়। গায়ের লাল সাদা শেরওয়ানিটা সাদা ফুটফুটে শরীরের সাথে মিশে যাচ্ছে। আয়াস হাত দিয়ে নূরের নামটা আলতো করে স্পর্শ করলো। তারপর আহানের নামটা এক টানে সেখান থেকে সরিয়ে দিয়ে উন্মাদের মতো হাসলো। তারপর গাঢ় কণ্ঠে বলল, তুমি যাহাতে রবে আমি তাহাতেই রব। তোমার পথে থাকবো ছায়ার মতো, তোমার চলার পথে হব কাঁটার মতো। আর আমার বাগানের রানী হবে তুমি, আর আমি ভ্রমরের মতো পিছু পিছু চলবো। এটা বলে একটা মুচকি হাসি দিয়ে ফোনটা ধরালো। থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য। তুমি তো জানোই সব ভালো মতো। খারাপ লাগছে এটা ভেবেই যে আমার বিয়েতে তুমি থাকতে পারছো না। কিছুক্ষণ পরেই বিয়ে, বাসঘরটা রেডি রেখো, তোমার ছোট ভাইয়ের বউ আসে বলে কথা। কথাটা বলে হেসে উঠল। বিয়ের কাজ শেষ। সারাটা সময় নূর কেঁদেছে। বিয়েটা ও ঠিক মেনে নিতে পারেনি। ওর বাড়ির সবাই ব্যবহার খুবই স্বাভাবিক, সবাই যেন মানিয়ে নিচ্ছে ব্যাপারটাকে। নূরকে গাড়িতে তুলে দিয়ে মায়া যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। গাড়ি চালাচ্ছে আয়াস আর নূর ক্রমাগত কাঁদছে। সেদিকে ওর কোনো ভাবনা নেই। গাড়িটা মাঝ রাস্তায় এসে থামিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে তার ধোঁয়া ছাড়তেই গাড়ির মধ্যে ধোঁয়ায় ছেয়ে গেল। নূর কাশতে কাশতে গাড়ি থেকে বেরিয়ে এলো। সিগারেটের ধোঁয়া ও কখনো সহ্য করতে পারে না। আয়াস গাড়ি থেকে নেমে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। হঠাৎ একটা শুনশান রাস্তার মাঝে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে আয়াসের মায়াবী মুখটা যে নূরের সহ্য হচ্ছে না। আয়াস ওর দিকে এগোতেই ও গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আয়াস ওর মুখের মধ্যে একটা অবশিষ্টাংশ ধোঁয়া নূরের মুখের উপর ছড়িয়ে দিল। আয়াস ওর হাত দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, তুমি কি জানো অবশ্য না যে আমি তোমাকে কেন বিয়ে করেছি? নূর ভয়ে ভয়ে মাথা নাড়ালো, যার অর্থ ও জানে না। আয়াস মুস্কি হেসে বলল, কারণ তুমি আমার প্রিয় নেশা, যে নেশা কখনো যাবে না। কখনো পালানোর চেষ্টা করো না, আমি ঠিক ধরে ফেলবো। আয়াসের এমন নেশা ভরা কণ্ঠস্বর শুনে নূর কেঁপে উঠল। নূর কিছু বলছে না, কি বলবেই বা। সব কত তাড়াহুড়ো করে অদ্ভুত ভাবে হয়ে গেল। আয়াসকে মানতে পারছে না। খানিকটা রেগেই বলল, উদ্দেশ্য কি আপনার? হ্যাঁ, কি জন্য এমনটা করলেন? তিনি তো আপনার বড় ভাই। আর তাছাড়া আমি আপনার কিসের এমন নেশা যে আপনি সেই নেশাতে আক্ষট হতে সেই নেশাকেই ভেঙে চুরমার করে দিলেন? আয়াস নূরের হাতের তালুতে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার জীবনের একমাত্র ভিলেন, যে তোমাকে কষ্ট দেবে, আবার তার থেকেও বেশি পরিমাণ ভালোবাসা ফিরিয়ে দেবে। শুধু তোমাকে সেগুলো কষ্ট করে সহ্য করে যেতে হবে, বুঝলে আফু সোনা? নূর আয়াসের চোখের দিকে তাকালো। মানুষটা এমন অদ্ভুত কেন? অদ্ভুত তার চাউনি, অদ্ভুত তার কথা, অদ্ভুত এক ব্যক্তিত্বের অধিকারী। ও কি করে মানিয়ে নিবে? আয়াস গাড়ি স্টার্ট দিল। নূরের বুকের মধ্যে ধুকপুকিনিটা ধীরে ধীরে কমছে। মানুষটা যতক্ষণ ওর কাছে ছিল ততক্ষণ শরীরের হরমোনগুলো যেন বিপরীত প্রতিক্রিয়ার কাজ করতে শুরু করে দিয়েছিল। মানুষটাকে ক্রমশ ভয় পাচ্ছে নূর। তার চোখের ভাষা সম্পূর্ণ আলাদা। হালকা বাদামি বর্ণের চোখগুলো বড্ড রহস্যময়,
যেন সেই রহস্য ভেদ করে হয়তো নূরের কয়েক যুগ সময় লেগে যাবে। বাইরের দিকে তাকাচ্ছে নূর। গাড়ির ভেতরে ওর পাশে বসে থাকা মানুষটার দিকে তাকাতেই যেন ভয় লাগছে। গভীর রাত বললেও বোধহয় ভুল হবে। প্রায় ভোরের আগমন ঘটেছে। গ্রামের পরিবেশ ভোর হলেই কত সুন্দরভাবে মোরগগুলো তাদের বিরস কণ্ঠস্বর দিয়ে সবাইকে জাগিয়ে তোলে। কিন্তু শহরে তেমনটা হওয়ার সুযোগ নেই। পূর্ণিমার রাতটা কেটে গেছে। কত মায়াবী না লাগতো হলুদ মুখে নূরকে। কিন্তু পরিস্থিতির বশবর্তী হয়ে হলুদটা অব্দি নিজের শরীরে ছোঁয়াতে পারল না নূর। ভোরের সময় এই সময় বাইরে যান চলাচলের প্রভাবটা খানিকটা কম। নূর বাইরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নিজের অনিচ্ছা সত্ত্বেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কিভাবে পারলো ওর পরিবার এত সহজে সবটা মেনে নিয়ে অপরিচিত একজনের হাতে নির্দ্বিধায় তুলে দিতে, যাকে নূর ঠিক মতো ভালোভাবে চেনেও না। আচ্ছা, উনি যে বললেন আমি নাকি ওনার সবচেয়ে প্রিয় একটা নেশা, তা ওনার সাথে কি আমার কোনো সম্পর্ক কখনো ছিল যে আমি তার প্রিয় নেশা হয়ে উঠেছি? নাকি তার কথার মাধ্যমে তিনি আমাকে কিছুর ইঙ্গিত দিতে চেয়েছেন? কোনটা? কথাগুলো নিজের মনে মনে ভাবছে নূর। না, আয়াসের প্রতি এই কয়েক ঘন্টার মধ্যে ওর কোনো অনুভূতির সৃষ্টি হয়নি যে ও আয়াসকে নিয়ে এত কিছু ভাববে। শুধুই কি তার চোখের ভাষা পড়ার জন্য কি নূর ওকে নিয়ে ভাবছে? না, এর উত্তর নূরের কাছে নেই। নিজেকে ক্রমশ পাগল পাগল মনে হচ্ছে। আকাশ পাতাল অনেক চিন্তাই নূরের মাথায় আসছে। সেগুলোকে যতই উপেক্ষা করার চেষ্টা করছে, ঠিক ততই যেন তা বারবার মনের মধ্যে জেঁকে বসেছে। ওর এত এত ভাবনার মাঝে হঠাৎ গাড়িটা থেমে গেল। তাহলে কি ওরা পৌঁছে গেছে? আয়াস গাড়ি থেকে নেমে নূরের দিকে দরজাটা খুলে দিয়ে নূরের হাতটা ধরে নূরের হাতের পাতাতে একটা চুমু দিতেই নূর কেঁপে উঠল। নূর আয়াসের দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে গাড়ি থেকে নামলো। আয়াসের চোখের দিকে তাকিয়ে বলল, এত অদ্ভুত কেন আপনি? আপনার ব্যবহারগুলো বড্ড অস্বাভাবিক। আয়াস একটা হাসি দিয়ে বলল, চমকে গেলে? ভালোবাসা দিলাম, একটু কষ্ট করে ডাইজেস্ট করে নি অফুসনা। কিন্তু এখন হাসো, কারণ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নূর আয়াসের কথা শুনে মুহূর্তে ঘুরে তাকাতেই দেখলো ওদের থেকে কিছুটা দূরত্বে আছে একটা বিরাট গেট। সেখানে মানুষজন হৈ হৈ করে যেন উপচে পড়ছে নতুন বউকে দেখার জন্য। নূর আয়াসের দিকে অবাক চোখে তাকালো। আয়াস খানিকটা নরম সুরে বলল, আবার অনেক ছেলে কাজিন আছে, ওদের সাথে বেশি কথা বলবে না, বুঝলে অফুসনা? তাহলে কিন্তু আমার মগজের জ্বালাপড়ন শুরু হয়ে যাবে। এবার চলো। কথাটা বলে আয়াস নূরের হাত ধরে গেটের কাছে নিয়ে গেল। নূর চুপিসারে চোখটা উঁচু করে সবাইকে দেখার চেষ্টা করলো। সবাই কতটা স্বাভাবিক ব্যবহার করছে, কত সুন্দর করে হাসছে, কথা বলছে, নূরের রূপের তারিফ করছে। তাদের চেহারার ভাবভঙ্গি দেখলে মনেই হবে না যে বরবদল হয়েছে। যে গেট দিয়ে আহান আর নূরের ঢোকার কথা ছিল, সেই গেট দিয়ে আয়াস আর নূর প্রবেশ করছে। একটা মধ্যবয়সী মহিলা নূরকে বরণ করলেন। আয়াস ওনাকে সালাম করে বললেন, অফুসনা, এটা আমার খালামণি, ওনাকে সালাম করো। নূর হাসি মুখে ওনাকে সালাম দিতে উনি নূরের কপালে চুমু দিয়ে বললেন, আমার আপুর অনেক ইচ্ছা ছিল তাদের ছেলেদের বিয়ে খুব ধুমধাম করে দেবে, বৌমাদের বরণ করবে। আজও যদি বেঁচে থাকতো তাহলে কতটা না খুশি হতো, কিন্তু সে তো। পুরো কথাটুকু বলতে যাবে তার আগেই আয়াস বলে উঠল, এই যে খালামণি, আমি আমার বউকে নিয়ে কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাদের কি ঢুকতে দিবে না বলে প্ল্যান করেছো? উনি আয়াসের কথায় যেন নিজেকে থামিয়ে নিলেন। তারপর বললেন, আমার একমাত্র বৌমা, ওকে কেন আমি আটকে রাখবো? নাকি তাড়াতাড়ি ভিতরে এসো। নূর পা বাড়াতে গেলেই আয়াস ওর হাত ধরে নিল। নূর অবাক চোখে তাকিয়ে আছে। মানুষটার ওকে এভাবে আটকালো যে। সবাইকে অবাক করে দিয়ে আয়াস নূরকে কোলে তুলে নিল। চারিপাশ থেকে আয়াসের কাজিনরা সিটি বাজাচ্ছে। কেউ কেউ আয়াসকে উৎসাহিত দিতে অনেক কথাই বলছে। হঠাৎ এমন কিছু হওয়াতে নূর অনেক অবাক হলো, সাথে লজ্জাও পাচ্ছে। সবার থেকে নূর আর আয়াস যাচ্ছে। ওদের পিছন পিছন সবাই। আয়াস নূরকে ফিসফিস করে বলল, অফুসনা, আমি কিন্তু অনেক রোমান্টিক। তুমি তো জানোই। কথাটা বলে নূরের দিকে চোখ মারল। আয়াসের বলা যে কোনো কথা নূরের মাঝে ভয় ধারণের জন্য যথেষ্ট। আয়াস নূরকে নিয়ে গিয়ে সোফাতে বসালো। নূর মাথা নিচু করে আছে। কাউকে চেনে না, ওর সাথেও কেউ আসেনি যে ওকে সাহস যোগাবে। আয়াস নূরের পাশে বসলো। সবাই এদিক ওদিক থেকে ছবি তুলছে। আয়াস নূরের হাতটা ধরে নিজের হাতের মুঠোর মধ্যে নিল। আমার থেকে কখনো পালানোর চেষ্টা করবে না অফুসনা, ওকে?
আমি কিন্তু তোমার সাথেই থাকবো, তোমার ছায়ার মতো। কথাটা বলে সবার দিকে মনোযোগ দিল। নূর আয়েশের দিকে তাকিয়ে আছে অপলক ভাবে। তখন আয়েশের একটা কাজিন সেই মুহূর্তের একটা ছবি তুলে বলল, মামা সেই ভালোবাসা। আয়াস হেসে ফেলল। নূর আয়াসের হাসির দিকে তাকিয়ে আছে। নূর চলে যেতেই মায়া যেন অদ্ভুত এক শান্তি অনুভব করলো। আর কিছুদিন পরেই ওর আর রেদওয়ানের বিয়ে। রেদওয়ান হলো নূরের একমাত্র ভাই। পরিবার বলতে নূরের আছে কেবল ওর ভাইয়া আর ওর বাবা। নূরের মা নেই, তিনি বহু বছর আগেই মারা গেছেন। ওনার মৃত্যুর পর মায়ার বাবা আর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছে প্রকাশ করেননি। মায়া আর রেদওয়ান দুজনের লাভ ম্যারেজ, যদিও এতে নূরের পরিবারের কারোর কোনো আপত্তি নেই। নূরের প্রতি মায়ার রাগ আছে, যার সূত্রপাত ঘটে নূরের প্রতি রেদওয়ানের ভাই সুলভ অতিরিক্ত ভালোবাসা দেখে। মায়া সবসময় চায় যে রেদওয়ান তাকে বেশি কেয়ার করুক, তাকে বেশি ভালোবাসুক, কিন্তু নূরের প্রতি একটা বড় ভাই হিসেবে রেদওয়ানের যে এমন ব্যবহারটা স্বাভাবিক সেটা মায়া বোঝে না। নূরের প্রতি এক প্রকার হিংসে কাজ করে ওর মাঝে, যেটা কেবল ওর মনের মাঝে আছে, আর তার দিনের পর দিন যেন এক প্রকার আক্রোশে পরিণত হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নূরের বিয়েটা দেওয়ার চেষ্টা করেছে মায়া। নূর ছিল অনার্স দ্বিতীয় বর্ষের। এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নূরের পরিবারের ছিল না, তবুও মায়ার জোরাজুরিতে অনেকটা বাধ্যই হয়েছে। সবকিছুর মাঝে একটা খুব বড় মিল আছে, যা হলো নূর বা আয়াস কারোরই মা আর জীবিত নেই। এই জিনিসটাতে কাকতালীয়ভাবে অনেক মিল। নূরের বাবা সোফাতে বসে আছে, মাথায় হাত দিয়ে। ওনার মুখে চিন্তার ছাপ দেখে নূরের ফুপি বলে উঠলেন, ভাইয়া এত চিন্তা করতেছস কেন? মাইয়ার বিয়েটাই না হয় একটু ঝামেলা হয়েছে, কিন্তু ভালো ঘরেই তো মাইয়ার বিয়ে হয়েছে। আর ছেলেটাও তো দেখতে মার্শাল্লাহ, তার বড় ভাইয়ের থেকে অনেক সুন্দর। নূর ও সুখী হইব, দেখো। নূরের বাবা আরাফাত সাহেব ওনার বোনের এই কথা শুনে সেখান থেকে উঠে চলে গেলেন। মনের মতো এক প্রকার দুটানা চলছে এই বিয়ে নিয়ে। ওনাকে চলে যেতে দেখে নূরের ফুপি মায়াকে বলল, তোমার শ্বশুর আব্বা বেশি চিন্তা করতেছে, তারা খানদানি পরিবার, নূর ভালো থাকবো অনেক। মায়া মিথ্যে একটা হাসি দিল। নূরকে নিয়ে ওর বিন্দুমাত্র ইচ্ছা নেই কথা বলার। শোনো ভাবি, এই যে এই ঘরটা দেখছো এটা তোমার ঘর, বুঝলে তো? আয়েশ ভাইয়া অনেক প্ল্যান করে এই ঘরটা বানিয়েছে শুনেছি। শোনো, এই কথাটা কেউই জানতো না, আমিও জানতাম না, কিন্তু একবার কারোর কাছ থেকে যেন শুনেছিলাম। নূর অবাক চোখে তাকিয়ে অনেক কৌতূহল নিয়ে বলল, কি শুনেছিলে তুমি? মেয়েটা তার চারপাশে তাকিয়ে বলল, এই ঘরের কোথাও নাকি আরেকটা ঘর আছে। নূর না বোঝার ভান করে বলল, ঘরের মাঝেও ঘর কিভাবে থাকবে? মেয়েটা নিজের মাথায় একটা বাড়ি মেরে বলল, ধুর, আমিও না কোনো কথা বুঝেই বলতে পারি না। ঘরের ভিতর ঘর আছে মানে ভাইয়া নাকি কোন একটা গোপন ঘর আছে, যার কথা কেউই জানে না। নূর যেন কেঁপে উঠল কথাটা শুনে। সাধারণত আগেকার দিনের মানুষ নিজেদের সুরক্ষার জন্য গুপ্ত কুঠিরি বানাতো, কিন্তু এই সময়ে এমন একটা যুগে এসেও আয়েশার সেই গুপ্ত কুঠিরের প্রয়োজনীয়তা নূর বুঝলো না। আয়েশা যথেষ্ট উচ্চবিত্ত মানুষ। পুরো বাড়িটা পুরো একটা ছোটখাটো ভিলার মতো। বাড়ির চারিপাশে সিসিটিভি, সিকিউরিটি গার্ডও আছেন 3 জন। তারপরও আয়েশার এমন কার্যকলাপ শুনে নূর চমকে উঠল। মনের মাঝে কৌতূহল আর চেপে রাখতে না পেরে বলল, তুমি কি জানো সেই ঘরটা কোথায়? নূর এমন কথা শুনে হো হো করে হেসে উঠল। নূর তার হাসি অনুসরণ করে বলল, তুমি হাসছো যে? মেয়েটা হাসি থামিয়ে বলল, আয়েশ ভাইয়ার এই গোপন রুমের কথাটা যে আমি জেনেছি সেটাই অনেক, আর বেশি কিছু জানার ইচ্ছে নেই বাবা। তবে আর যাই হোক, ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ, তোমাকে অনেক ভালোবাসবে, দেখো। নূর কথাটা শুনে মাথা নামিয়ে দিল। আয়েশের এই অদ্ভুত ভাবনা ওর মাথায় চিন্তা হিসেবে ঢুকে গেছে। ওর ভাবনার সুতো কাটিয়ে মেয়েটা বলল, ভাবি, এখন তো প্রায় ভোর হতে চললো, ভাইয়া এক্ষুনি চলে আসবে, আমি এখন যাই। আর শোনো, ভাইয়া আসলে ওই প্লেটে মিষ্টি আছে, সেটা তাকে দিও, আর তাকে সালাম করো, কেমন? নূর মেয়েটার কথার পরিবর্তে মুচকি হাসলো। মেয়েটা চলে যেতেই হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠে নূরের চমকে উঠল। সামনের দিকে তাকিয়ে দেখলো আহান। আহানকে দেখে নূরের কলিজা কেঁপে উঠল। মানুষটাকে নিয়ে কতই স্বপ্ন না দেখেছিল নূর। নিমেষেই মানুষটা তাকে ফিরিয়ে দিল অন্য কারোর কাছে। নূরের চোখের কোণে জল। আহান নূরকে বলে উঠল,
মানছি তোমার সাথে যা হয়েছে ঠিক হয়নি, আর আমি বা আয়াস কেউই এমনটা চাইনি। আয়াস তোমাকে ভালোবাসে। তোমার আমার বিয়ে ঠিক হওয়ার আগে তোমার অজান্তে আয়াস তোমার বাবাকে তোমাকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু উনি মুরব্বী মানুষ, কোনো কারণবশত আয়াসকে উনি ফিরিয়ে দিয়েছিলেন। তারপর আমি বিয়ের প্রস্তাব দিতেই কাকতালীয়ভাবে তোমার বাবা আমাকে মেনে নিলেন, যেখানে আমার থেকে আমার ভাই অনেক বেশি গুণের অধিকারী। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা অনেক, তাই আয়াস তোমাকে হারাতে চায়নি। পরিকল্পনা মাফিক তোমাদের বিয়েটা হয়। আজ হয়তো তুমি ওকে মানতে পারছো না, কিন্তু একদিন না একদিন তুমি ঠিক ওকে ভালোবাসতে বাধ্য হবে। আয়েশের ধারণা সে হলো তোমার জীবনের একজন ভিলেন, কিন্তু আমি তা বিশ্বাস করি না। কারণ যে ভালোবাসতে জানে সে কখনো নেগেটিভিটি নিয়ে ঘুরতে পারে না। শুধু এইটুকুই বলবো, যাই হোক মানিয়ে নিও। আর ওর ভালোবাসার প্রকাশটা পাথরের বুকের ফুলের মতো বিরল, তাই তোমাকেই তার ভালোবাসা খুঁজে নিতে হবে। আহান কিছুক্ষণ নূরের উত্তরের অপেক্ষা করলো, কিন্তু নূর এতটাই হতবাক যে কি বলবে ওর মাথায় আসছে না। তাই সেই নীরবতা লক্ষ্য করে আহান বলল, পারলে আমাকে ক্ষমা করো। নূরের চোখ দিয়ে জল পড়ছে। অদ্ভুত ও জীবনের নিয়ম কানুন, চোখের জলটা বাদ মানছে না। নূর আয়াসের রুমের দক্ষিণ দিকে থাকা ব্যালকনিটায় গিয়ে দাঁড়ালো। আজ কেমন এক অনুভূতি কাজ করছে যা নূরের জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণাকে প্রকাশ করছে। ভোরের দক্ষিণা বাতাস বইছে বাইরে। নূর ভাবলো সেখান থেকে ও ঝাঁপ দেবে। রেলিং ধরে দাঁড়াতেই ওর সমগ্র পিঠ জুড়ে গরম বাতাস বয়ে গেল, আর নেশালো কণ্ঠে কেউ বলে উঠল, আফু শোনা। ক্রমশ আয়াসের গরম নিঃশ্বাসগুলো নূরের পিঠের উপরে এসে পড়ছে। ভোরের ঠান্ডা হাওয়াতে আয়াসের নিঃশ্বাসের গরম হাওয়া নূরের সমগ্র শরীরে শিহরণ বইয়ে দিচ্ছে। আয়াস নেশাধরা কণ্ঠে বলল, মরতে চাইছিলে আফু শোনা? নূর কিন্তু কিন্তু করে বলল, কি না, কি না তো, আমি এমনি এলাম। আয়াস হঠাৎই অদ্ভুতভাবে বাতাসে ঘ্রাণ নিয়ে বলল, আফু শোনা, তুমি বড্ড নার্ভাস ফিল করছো এখন, বড্ড ঘামছে তোমার শরীর। তবে এত ভয় পাচ্ছ কেন? আমি কি কোনো ভ্যাম্পায়ার যে এক্ষুনি তোমাকে মেরে ফেলবো? নূরের কপাল বেয়ে ঘাম জড়িয়ে পড়ছে। হঠাৎ আয়াসের এমন অদ্ভুত কথা শুনে ওর হৃদস্পন্দন বাড়ছে, শরীর দরদর করে ঘামছে, গলা শুকিয়ে আসছে, যে কোনো সময় জ্ঞান হারানোর উপক্রম। আয়াস নেশালো চাউনিতে নূরের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আমি কোনো রাক্ষস না, আর না আমি কোনো ভ্যাম্পায়ার যে তোমাকে শেষ করে দেব। আই অ্যাম দ্য ডেভিল, অনলি ডেভিল। কথাটা বলে নূরের গলায় আলতো করে কামড়ে দিতে নূর দূরে সরে গেল। নূর পেছনে সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কারণে অকারণে এভাবে ব্যথা দেন কেন? আর আপনি সত্যি একটা ডেভিল, যার মনে কোনো অনুভূতি নেই, শুধু সব কিছুকে জোর করে পেতে চান, আর সবার থেকে ব্যতিক্রমী একটা ব্যক্তিত্ব। আপনি এমন কেন? কাঁপা কাঁপা গলায় কোনো রকম সংকোচ ছাড়াই নূর কথাগুলো আয়েশকে বলে ফেলল। মনের মধ্যে ভালো লাগা অনুভূতিটা প্রখর, তবু ওর মনের মাঝে গেঁথে থাকা প্রশ্নের উত্তরগুলো জানার প্রয়োজন। মানুষটাকে মেনে না নিতে পারলেও একসাথে থাকার জন্য মনের ভয়টাকে কাটানো ভীষণ রকম ভাবে দরকার। আয়াস হেসে বলল, তোমার আর আমার বাকি জীবনে চলার মধ্যে একটা নির্দিষ্ট শব্দ আছে, কি জানতে চাও? নূর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? আয়াস আচমকাই নূরকে কোলে তুলে নিল, বলল, জীবনে যে জিনিসটা অতি সহজে হাসিল করা যায় সেই জিনিসটা পেয়ে মজা নেই। এমন অনেক কিছু করতে হবে যাতে জীবনটা একটা গোলক ধাঁধায় পরিণত হয়, বুঝলে আফু শোনা? নূর আয়াসের শেরওয়ানের কলারটা চেপে ধরে বলল, এত রহস্যময় কেন বানাচ্ছেন আমার জীবনটাকে? আমাকে ভালো থাকতে দিন প্লিজ। আয়াস নূরকে কোলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে একটা ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে নূরকে দুই হাতের মাঝে আবদ্ধ করে নিয়ে বলল, যতদিন না আমি ভালো থাকতে শিখবো ততদিন তোমাকেও ভালো থাকতে দেব না আমি। নূর আর কিছু বলার সাহস পেল না, চুপটি করে রইল। আয়াস নূরের দিকে খানিকটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নূরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বলল, নেশা, তুমি আমার নেশা। সকাল 4টা বাজে। আয়াসদের খানদানি পরিবার, ওদের পুরনো বাসা রাজশাহীতে। তবে আয়াসের বাবারা অনেক ভাই ছিলেন, সেই কারণে সম্পত্তি প্রচুর পরিমাণে ভাগ হওয়ার দরুন
সকলেই আলাদা আলাদা জায়গাতে থাকেন। আয়েশের চাচারা যে পরিমাণ সম্পত্তি পেয়েছে তা বিক্রি করলেও আয়েশের পর আরো 10টা জেনারেশন বসে খেতে পারবে। আয়াসদের বাড়িটা ছোটর মধ্যেও সবচেয়ে বড় বলতে গেলে। বাড়ির মানুষ বলতে কেবলমাত্র 5 জন থাকেন। আয়াস, আয়াসের বড় ভাইয়া আহান, আয়াসের বাবা, আয়াসের খালামণি আর তার মেয়ে। আয়াসের বাবার নাম হলো আবরার ইশতিয়াক মাহফিজুল। আয়াসের নামটাও এত বৃহৎ আকৃতির, আবরার আয়াস ইহসান। খানদানি পরিবারের সূত্রে আয়াসের পূর্বপুরুষরা এমন নাম ঠিক করে দিয়েছিলেন। নূরের পুরো নাম আফসানা নূর, যেটাকে আয়াস ছোট্ট করে ডাকে আফুস সোনা। আর সেই নামে ডাকার অধিকার হয়তো কেবলমাত্র তারই। নূর আয়াসের সম্বন্ধে কিছুই জানে না। আয়াস নামক মানুষটা ওর কাছে সম্পূর্ণ অজানা। এমনকি মানুষটা কি করে সেটাও নূর জানে না। শুধু ওর কাছে তার একটাই পরিচয়, হি ইজ এ ডেভিল অফ হার লাইফ। নূর যতদূর জানে যে আয়াসের বাবা প্রায় 5 বছর হতে চলল ঘরবন্দি করে রেখেছে নিজেকে। দরকার ছাড়া কারোর সাথে কথা বলেন না, এমনকি খাবারটুকু নিজের ঘরেই খান। আর ছেলেদের সাথে একান্তে কোনো কথা থাকলে ছেলেদেরকে তার রুমের মধ্যে ডাকেন। পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানে তাকে একটি বারের জন্য দেখা যায়নি। আর এই সব কথাগুলো নূর জানতে পেরেছে সেই মেয়েটার কাছ থেকে, যে মেয়েটা আগের রাতে নূরকে আয়াসের গোপন কক্ষের কথা জানিয়েছিল। মেয়েটার নাম ইফা। মেয়েটার বয়স কতই বা হবে, খুব ছোট 17 কিংবা 18। নূরের থেকে খানিকটা ছোট, তাই হয়তো নূরকে নির্দ্বিধায় সবটা বলতে পেরেছে। ইফার থেকেই সকাল সকাল এত সব কথা জানলো। ইফা মেয়েটা সম্পর্কে আয়াসের খালাতো বোন হয়। ইফা আর ওর মা আয়াসের মায়ের মৃত্যুর আগে থেকেই এই বাড়িতে আছেন। ইফা এই বাড়ির মেয়ের মতোই তাকে, আর পুরো সংসার ইফার মা অর্থাৎ আয়াসের খালাম্মু নিজের হাতে সামলান। ইফার থেকে নূর এটাও জানলো যে আয়াসের মায়ের মৃত্যুটা একটু অস্বাভাবিক, তা যেন একটু ঘোলাটে অতীত। যদিও তা নিয়ে এ বাড়িতে আর কোনো কথা ওঠেনি, এমনকি আয়াস বা আহান কেউই এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। সকালে ইফা প্লেট ভরে খাবার এনে নূরকে দিয়েছিল, সেটা দুজন খেতে খেতে গল্প করেছিল। তখন কথা বলার ছলে নূর এত কিছু জেনেছে। তবে আয়াস সম্বন্ধে জানতে গিয়ে নূর সবচেয়ে বেশি অবাক হলো যখন ও জানতে চাইলো আয়াস কি করে। তখন ইফা মুখের মধ্যে লুচিটা পুরে মুখ নাড়তে নাড়তে অত্যন্ত স্বাভাবিক ভাবে বলল, কি আর করবে, কিছুই করার না। নূর অবাক হলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছু কে না মানে ভবঘুরে? ইভা মুখের লুচিটা শেষ করে বলল, আরে ভাবি, ভাইয়াদের খানদানি পরিবার, প্রচুর সম্পত্তির মালিক, তাই ওদের আর কি চাই। ইভার এমন অবুঝের মতো যুক্তিহীন কথা নূরের মোটেই ভালো লাগলো না। প্রতিটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট এম বা গোল থাকে, আর সেখানে আয়াস সে সম্পর্কে উদাসীন, সে কিছুই করে না। দেখে নূর কথাটা শুনে বিরক্তি বোধ করলো খুব। এটা শোনার পর আয়াসের ব্যাপারে ওর বাকি কথা জানার ইচ্ছেটাই মাটি হয়ে গেল। ওদের খাওয়া প্রায় শেষ। ইভা খাবারের ট্রেটা নিয়ে রুমের বাইরের দিকে যেতে যেতে বলল, ভাবি, তোমাদের আর কোনো অনুষ্ঠান হবে না বিয়ের, মানে তোমার বাবাই না করে দিয়েছে। করলেও নাকি তারা আসতে পারবে না, তাই বৌভাতের অনুষ্ঠানও নাকি হবে না। ইভার মুখ থেকে কথাটা শুনেই নূর হাত ছেড়ে বাঁচলো। সত্যিই তো, বিয়ে মানে আলাদা রকমের একটা দুশ্চিন্তা। চারদিকে মানুষজন গিজগিজ করে, হই হুল্লোর আওয়াজ, চেঁচামেচি, গান, লাইট আর ক্যামেরার অসহ্য করালো। সবকিছুতেই প্রত্যেক নববধূর মুখে এক বিরক্তি ফুটে ওঠে। কিন্তু নূর সেই সব বিরক্তি থেকে আপাতত মুক্ত। দিন যত বাড়বে আত্মীয় স্বজন তত কমবে, আর কতই নূরের মনের ভারটা কমবে। নূরের মা মারা যাওয়ার পর থেকে নূর একা একা থাকে। ওর মা মারা গেছেন তাও 4.5 বছর হতে চললো। এই কয়েক বছরে ও ওর পাশে কাউকে পায়নি যে ওর মনের কথাটা বুঝাবে বা ওকে সাহস যোগাবে। সমবয়সীদের মধ্যে একজন ছিল মায়া, যে কিনা নূরকে দু চোখে সহ্য করতে পারে না, যার কারণ নূর জানে না। তবুও মাঝে মাঝে মায়াকে জিজ্ঞাসা করছে ইচ্ছে করে কারণটা, কিন্তু কখনো সাহস করে না, কারণ মানুষের কাজের থেকেও মানুষ কথার মাধ্যমে আঘাত বেশি করে, আর সেই আঘাত সহ্য করা কখনো কখনো খুব কঠিন হয়ে পড়ে। তাই নূর কখনো জানতে চায়নি যদি মায়া ওর কথার মাধ্যমে ওকে আঘাত করে। কথাগুলো ভাবতে ভাবতে নূর পুরো ঘরটা একবার তাকিয়ে দেখলো। ঘরটা একদমই স্বাভাবিক। দেখে কেউ বলবে না এখানে কোনো গোপন কক্ষ আছে। মাঝে মাঝে তো নূর ভাবছে যে ইভা মেয়েটা হয়তো ভুল বলেছে, কিন্তু আয়েশের ব্যক্তিত্বটা যেমন রহস্যময়, এমন এরকম ঘরের মধ্যে একটা গোপন কক্ষ কেন, 5টা গোপন কক্ষ থাকাও অসম্ভব কিছু না। রকিং চেয়ারে বসে দুলছে নূরের বাবা আরফাত সাহেব।
কপালে চিন্তার ভাঁজ। সামনে টেবিলে রাখা আদা দিয়ে বানানো রং চাতে চুমুক দিয়ে পুনরায় দুলতে লাগলেন। নূরের ভাই রেদওয়ান খানিকটা গম্ভীর সুরে বললেন, তোমার সাথে আমি কিন্তু একমত হতে পারছি না বাবা। তুমি ওদেরকে বৌভাতের অনুষ্ঠান করতে মানা করে ঠিক করনি। ওরা না হয় আমাদের এখানে এসেছে, আমাদেরকে চিনে জানে, কিন্তু আমরা কি ওদেরকে ঠিক করে চিনি বলো? আহান বিয়ের প্রস্তাব নিয়ে এলো আর তুমি এক কথাতেই রাজি হয়ে গেলে। একবারও জানতে চাইলে না যে ওরা কেমন, কি বংশ পরিচয়, ওদের ব্যবহার কেমন? আরফাত সাহেব কপালের ভাঁজগুলোকে আরো কুঞ্চিত করে বললেন, খানদানি পরিবার, আর সেই পরিবারের বড় ছেলে আহান। এর থেকে আর বেশি কিছু শোনার প্রয়োজন? আমি বারবার না করেছিলাম ও ছোট ভাই আয়েশের সাথে বিয়ে না দিতে, কিন্তু কিন্তু তোরা আমার কথা কেউ শুনিসনি। তখনই মায়া এসে সোফাতে রেদওয়ানের পাশে বসে বলল, বাবা, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? বলুন তো, আমরা কি নূরের ক্ষতি চাইবো কখনো? এই আপনার ধারণা? উনি চুপ করে রইলেন। মায়া ওনাদের পরিবারের হবু বউ, তাই সে দোষ করলেও আপাতত মুখ বুঝে মেনে নিতে হবে, এমন নীতি মেনে চলেন আরফাত সাহেব। তাই চুপ করে রইলেন। ওনার এই নীরবতার সুযোগ নিয়ে মায়া বলল, চিন্তা করবেন না, নূর ভালো থাকবে। আর নূরের বিয়েটা তো হলো, এবার আমাদের বিয়েটা। কথাটা বলতে না বলতেই রেদওয়ান মায়াকে থামিয়ে দিয়ে বলল, মায়া, তুমি একটু থামবে, আমাকে বলতে দাও। বাবা, তুমি ভুল করেছো, এটা মানতেই হবে। আমাদেরকেও ওদের জানার প্রয়োজন। আরফাত সাহেব এবার রেগে গেলেন, গিয়ে বললেন, তুই কথাগুলো আমাকে এমন ভাবে শোনাচ্ছিস যেন তারা আমার পূর্ব পরিচিত, গভীর সম্পর্ক ছিল আমার তাদের সাথে। আমি যেন তাদের ব্যাপারে সব জানি, তাই আমার জানার কোনো প্রয়োজন নেই, এমনটা নয়। তুইও যেখানে আমিও সেখানে, তাই আমার ভুল ধরতে আসিস না। আমার যা ঠিক মনে হয়েছে আমি করেছি। ওনার উচ্চস্বরের কথাগুলো রেদওয়ানের সহ্য হলো না। যে রাগ করে সেখান থেকে উঠে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে এলো নূর। আয়নার সামনে দাঁড়াতেই চোখ গেল আয়েশের দিকে। তাকে আয়নাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। নূর আয়েশের থেকে দ্রুত চোখ নামিয়ে নিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও আবার মনোযোগে ব্যাঘাত ঘটল। আয়েশ ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। নূরের অস্বস্তিতার সাথে চঞ্চলতার মাত্রাও যেন বেড়ে গেল। না চাইতেও ওর করা ঠিকঠাক কাজগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আয়াস এতক্ষণ দেওয়ালের সাথে হেলান দিয়ে নূরের দিকে তাকিয়েছিল অপলকভাবে। নূরের এমন চঞ্চলতা দেখে আয়াস ধীর পায়ে এগিয়ে এসে নূরের পেছনে এসে দাঁড়ালো। আয়াস নূরের থেকে অনেকটাই লম্বা। নূর আয়াসের কাঁধের নিচ বরাবর। আয়াস নূরের কাঁধ থেকে ভিজা চুলগুলো সরিয়ে সেখানে ওর ঠোঁট ছোঁয়াতেই নূর কেঁপে উঠল। আয়েশের কাছ থেকে পালাতে গেলে আয়েশ ওর দুহাত দিয়ে নূরকে বন্দী করে নিল। আয়েশের গরম নিঃশ্বাস নূরের মুখে ছড়িয়ে যাচ্ছে। আয়েশ নূরের হাত ধরে ওর কাছে নিয়ে এসে ওর শরীরের সাথে মিশিয়ে নিল। ওদের মাঝের দূরত্বটা নেই বললেই চলে। হঠাৎ একটা বিদঘুটে ঘ্রাণ পেয়ে নূর আয়েশের বাঁধন ছাড়িয়ে দূরে সরে এলো। সরে এসে নাক মুখ কুচকে বলল, ফরমালিন, আপনার শরীর থেকে ফরমালিনের ঘ্রাণ আসছে, প্লিজ সরে যান, এই গন্ধ আমার সহ্য হয় না। আয়েশ ওর মাথায় কোপড়ানো চুলগুলোতে আলতো করে স্পর্শ করে বলল, আগে যদি জানতাম যে ফরমালিন তোমার এত অপছন্দের, তাহলে আগে একটা ফরমালিন দিয়ে পারফিউম বানিয়ে ফেলতাম, কারণ তাতে তুমি বিরক্ত হতে, তুমি অস্বস্তি ফিল করতে, আর আমার টেবিলনেসটা তোমার চোখে পড়তো। কথাটা বলে নূরের দিকে চোখ টিপ মেরে আয়াস ওয়াশরুমে ঢুকে গেল। নূরের মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, অদ্ভুত। আয়াস ওর মাথার কোকড়ানো চুলগুলোকে আলতো করে স্পর্শ করলো। কথাটা বলে নূরের দিকে চোখ টিপ মেরে আয়াস ওয়াশরুমে ঢুকে গেল। নূরের মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো আয়াস। নূর বিছানার অপর পাশে বসে আছে। নতুন বউ, তাই কেউ কখনো ওকে কোনো কাজও করতে বলবে না, তাই ঘরবন্দি হয়েই থাকাটাই স্বাভাবিক। আয়াস বেরিয়ে আসতেই নূর একটা লম্বা শ্বাস নিল। ফরমালিনের গন্ধটা আর পাওয়া যাচ্ছে না, কি তাই বোঝার চেষ্টা করছে। না, আর গন্ধটা নাকে আসছে না। তখন গন্ধটা এত তীব্রভাবে ওর নাকে এসে পৌঁছেছিল যে ও সহ্য করতে পারছিল না। আর কিছুক্ষণ আয়াসের শরীরের সাথে লেপটে থাকলে হয়তো ওখানে জ্ঞান হারাতো। আয়াস বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। তারপর ড্রয়ার থেকে একটা লেন্স বার করে নিয়ে চোখে পড়তে শুরু করলো। নূর যেন অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। এমনিতেই আয়েশের হালকা বাদামি রঙের চোখ, তার উপর লেন্স পরার প্রয়োজনীয়তা নূর বুঝতে পারল না। বিছানা থেকে ধরফরিয়ে নেমে আয়েশের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, এটা কি, আপনি লেন্স পরেন? আয়েশ লেন্সটা আরেক চোখে পরে নিয়ে নূরের দিকে তাকালো। আয়েশের চোখটা আগের তুলনায় অন্যরকম লাগছে, আগের থেকেও একটু বেশি বাদামি আর আকর্ষণীয়। আয়েশ নূরের দিকে প্রশ্ন ছুড়ে বলল, লেন্স বোঝো না, ফরমালিনে গন্ধ সহ্য হয় না, কি কি সহ্য করতে পারো তুমি বলবে? লাভ টর্চার?
কথাটা বলতেই আয়াস ক্রমশ নূরের দিকে কয়েক পা এগিয়ে যেতে লাগলো। নূরও ভয়ে পেছাতে লাগলো এবং একটা সময় নূরের দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আয়াস নূরের থেকে খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কি হলো বলো? লাভ টর্চার ভালো লাগে? আমি তো এখনো কিছুই শুরু করলাম না, আর এখনই এত ভয় আফসো না। নূর আমতা আমতা করে বলল, সামান্য লেন্স পরেন কেন সেই প্রশ্নটা রেখেছিলাম, আর আপনি তা থেকে অন্য কথায় কেন চলে আসলেন? আয়াস হেসে বলল, তোমাকে দেখলি না বড্ড ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয়েছে তোমাকে যদি একদম কিনে খেয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো আমার শান্তি হতো। নূর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি ভ্যাম্পায়ার নাকি যে সব সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন? আমার তখন সন্দেহ জাগে যে আপনি আদৌ মানুষ কিনা। আয়াস উচ্চ স্বরে হেসে বলল, কোনো ভ্যাম্পায়ার না, তবে আমি হলাম মানুষ রূপী ডেভিল, বুঝলে আফসো না? কথাটা বলে নূরের কানে আলতো করে কামড়ে সেখানে ওর দাঁতের দাগ বসিয়ে দিল। নূর আহ শব্দ করে আয়াসকে ধাক্কা মেরে আয়নার দিকে ছুটে যেতে নিলেই আয়াস নূরের হাত ধরে ফেললো আর বলল, এরকম চিহ্ন আরো অনেক পাবে, বলেছিলাম না তোমার শরীরে চিহ্নতে ভরে যাবে। মেক ইট কাউন্ট। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর এখনো কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কালকে আয়াস কোমরে আঁচড় দিয়েছিল সেটা নূরের মনেই নেই। রাতে যখন জ্বালা করছিল সেই কাটা জায়গাটা তখনও গুরুত্ব দেয়নি, তাই হঠাৎ আঁচড়টার কথা মনে পড়তেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পেট থেকে শাড়িটা আলতো করে সরিয়ে সেই আঁচড়ানোর স্থানটা দেখতে লাগলো। 4 আঙ্গুলের আঁচড় পড়েছে সেখানে, যা এখনো বাদামি বর্ণ ধারণ করেছে, আর আঁচড়ের আশেপাশের জায়গাগুলো হালকা লাল আভা নিয়েছে। নূর মন খারাপ করে শাড়িটা দিয়ে কোমরটা ঢেকে নিয়ে কানের দিকে তাকালো। কানে দাঁতের দাগ পড়েছে, তা দেখে নূর দীর্ঘশ্বাস নিল। বিছানায় বসে খানিকক্ষণ চোখ বন্ধ করে সবকিছু ভাবার চেষ্টা করলো। আয়েশকে নিয়ে ইতিমধ্যে ওর মাথায় অনেক প্রশ্ন গেঁথে গেছে, যা নূর প্রথম থেকে ভাবছে। প্রথমত, আয়েশের জোর করে বিয়ে করার প্রয়োজনীয়তা কেন হলো? দ্বিতীয়ত, আয়েশকে ওকে আদৌ ভালোবাসবে নাকি ওর কোনো স্বার্থে এমন করছে? তৃতীয়ত, উনি এমন অদ্ভুত কেন? চোখে লেন্স লাগান কেন? উনি কি সবসময় এমন লেন্স পরে থাকেন? চতুর্থত, ওনার ঘরে গোপন কক্ষের প্রয়োজনীয়তাই বা কেন? পঞ্চম, উনি কিছু করবেন না পেশাগত দিক থেকে? তাহলে ওনার শরীরে ফরমালিনের গন্ধ কেন? ফরমালিন তো মরা বস্তু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। কথাটা ভেবে নূর আরো বেশি ভাবতে পারলো না। ও যতদূর ভেবেছে তাতেই ওর মনের মাঝে এক অজানা ভয় ঢুকে গেছে। আয়াসকে নিয়ে জানার কৌতূহল বাড়ছে। দুদিনে মানুষটাকে যতদূর চেনেছে সে অনেক রহস্যময়, আর এত সহজে নূরের কাছে ধরা দেবে না। নূর অস্থিরতায় পায়চারি করতে লাগলো। বিড়বিড় করে একটা কথাই বারবার বলতে লাগলো, জানতে হবে, আমাকে জানতেই হবে যে উনি আসলে কে, উনি কি করেন, নিজেকে নূরের সামনে এমন অদ্ভুত প্রমাণ করছেই বা কেন? আসলে কি উনি এমন অদ্ভুত ব্যক্তিত্বের? অনেক ভেবেও কোনো উত্তর পেল না দেখে নূর বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে বসে আছে নূর। হঠাৎ কিছু একটা এসে ওর গায়ে পড়তেই ও চমকে গেল। পাশ ফিরে তাকিয়ে দেখলো একটা কাগজের বানানো ছোট প্লেন। নূর সেটা হাতে নিয়ে পাল্টে পাল্টে দেখতে লাগলো। দুটো চোখের ছবি রয়েছে, একটা ঘন বাদামি আর একটা হালকা বাদামি। তার নিচে লেখা আছে, চোখের বিন্যাস দেখে বোঝা মুশকিল কে আসল আর কে ছদ্মবেশী। লেখাটা নূরের কাছে সম্পূর্ণটা ধাঁধার মতো লাগলো। কিছুই বুঝলো না লাইনটা পড়ে, তাই আরো বেশ কয়েকবার পড়লো, তবুও লাভ হলো না। দেখে কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে বলল, আপনার ব্রেন ঠিক কতটা ফার্স্ট মিস্টার আয়াস? আমি তা জানতে চাই, এত নিখুঁত কাজ। আয়েশের বাবা হুইল চেয়ারে বসে আছেন, আর ওনার সামনে সোফাতে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখে ভাবলিসীন ভাবে বসে আছে আয়াস। আয়েশের বাবা, তিনি তার মুখ থেকে চিন্তার রেশটা হালকা কাটিয়ে বললেন, বৌমা দেখতে কেমন রে? তোর কালামণি বললেন যে বৌমা নাকি মাশাআল্লাহ। আয়াস চোখ বন্ধ রেখেই বললেন, একটা মানুষের যেমন দেখতে হয় তেমনই, ধরতে গেলে মানুষই। উনি আয়াসের এমন উদাসীনের কথাবার্তা শুনে বললেন, এসব কি কথা আয়াস? সে তোমার বউ, তোমার বাকিটা জীবন চলার সঙ্গে, নাকি শুধুমাত্র তুমি পুরনো কথা রাখতে তাকে বিয়ে করেছ? তোমার তার প্রতি কোনো অনুভূতি নেই কোনটা? খানিকটা রুক্ষ কণ্ঠে বললেন কথাগুলো। আয়াস এবার ওনার দিকে তাকিয়ে বলল, লেন্স পরলে আমাকে একটু অদ্ভুত দেখায়, তাই না? উনি পুনরায় বিরক্তিমাখা ভঙ্গিতে বললেন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আয়াস। আয়াস এবার ওর জায়গা ছেড়ে উঠে জানালার পর্দাটা সরিয়ে বলল, কতদিন আর এভাবে নিজেকে আড়াল করে রাখবে? আয়াসের বাবা রুগ্ন কণ্ঠে জবাব দিলেন, তুমি তো জানোই
সব তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? যেদিন সে ফিরবে সেদিন? আয়াসও একটা মুচকি হেসে টেবিলের উপর থাকা বইটা হাতড়াতে বলল, আমার হোসেন, তুমি খুব ভালো করে জানো যে আমি কি চাই। তাই যেদিন আমিও সুখের আলো দেখব, সেদিন সেও আমার সাথে সুখের আলো দেখবে। তবে তাকে কষ্ট দিতে আমার বেশ ভালো লাগে। আমার নিজের যেন অদ্ভুত এক পৈশাচিক আনন্দ লাগে। সবাইকে তোমার এই জীবনের জটিল ঘটনা চক্রের সাথে জড়িও না আয়াস। সে একটা মেয়ে, তারও মন বলে একটা জিনিস আছে। বারবার কষ্ট পেতে পেতে মানুষ কঠিন হয়ে যায়। আজ তোমার মাকে আমি এমন কষ্ট দিলে তুমি সহ্য করতে পারতে? মুহূর্তেই আয়েশ ভয়ঙ্কর কণ্ঠে বলল। কিন্তু সে নেই তো। আয়েশের চোখের কোণে জল জমে আসছে ধীরে ধীরে। উনি মাথাটা নিচু করে নিলেন আর নরম কণ্ঠে বললেন, মেয়েরা হয় ফুলের মতো, তাদেরকে কষ্ট দিতে নেই, এই কথাটা মাথায় রাখো। তখনই আয়াস একটা মুচকি হেসে বলল, H2 + O2 = 2H2O। হাউ ইজি! যদি সব রহস্য জলের মতো সহজ হতো, তাহলে একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে কোনো অনুঘটকের প্রয়োজন হতো না। কথাটা বলে আয়াস বেরিয়ে এলো। ব্যাগে এত জামা কাপড় নিলে যে, সারা জীবন থাকার জন্য যাচ্ছ নাকি আফসোনা? খানিকটা রসিকতা করে বলল আয়াস। নূর আয়াসের কথাটা শুনেও কানে নিল না। ও যদি এখন বেফাস করে কোনো কথা বলে, আর তাতে যদি আয়াস রেগে গিয়ে না করে দেয়, তাহলে ওর আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই কষ্ট করে কথাগুলো হজম করে নিল নূর। আয়াস সোফা থেকে উঠে বিছানার উপর থেকে নূরের ট্রলিটা মেঝে ফেলে দিয়ে নূরের কোমরটা জড়িয়ে ধরে ওর কাছে আনলো। আচমকাই এমন হওয়াতে নূর চমকে গেল। আয়াসের শরীরের সাথে মিশে আছে নূর। আয়াসের নূরের মুখের উপর আছড়ে পড়া চুলগুলো হাত দিয়ে ওর কানের পাশে গুজে দিয়ে বলল, এই আফসোনা, এত দূরে দূরে থাকো কেন বলো তো? কাছে আসতে ইচ্ছে করে না বুঝি? নূরকে নিজের হাতের বাঁধনের মাঝে আবদ্ধ করে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকালো। নূর ওর দুহাত দিয়ে আয়াসের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেই হঠাৎ আয়াস রেগে গিয়ে নূরের গলায় একটা কামড় বসাতেই নূর ফুপিয়ে কেঁদে উঠল। আয়াস দেখলো নূরের কাঁধে কামড়ানোর জায়গায় ওর দাঁতের ছাপ বসে আছে। তা দেখে মুচকি হেসে নূরের গলায় আরো গভীরভাবে ঠোঁট ছোঁয়াতেই নূর এবার কেঁদেই ফেলল। আয়াস নূরকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার নাম গন্ধ নেই। তা দেখে নূর কাঁদতে কাঁদতে বলল, এ কেমন অত্যাচার! আয়াস ওকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, তোমাকে কষ্ট দিয়ে তারপর কাছে টেনে নেওয়াটাও আমার কাছে একটা নেশার মতো। কজ ইউ আর অ্যালকোহলিক, বুঝলে আফসোনা? কথাটা বলে নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে বেরিয়ে গেল। নূর ওর দুহাতের তালু দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দু চোখ মুছে ফ্লোর থেকে ট্রলি আর জামা কাপড় তুললো। ওর বসা থেকে আয়াসদের বাসাতে আসার সময় নূর ওর সাথে ওর মায়ের ছবির একটা ফটো ফ্রেম এনেছিল। নূর ট্রলিটা তুলতেই দেখলো ফ্রেমটা ভেঙে গেছে, কিন্তু ওর মায়ের ছবি অক্ষত অবস্থায় আছে। নূরের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়লো। মানুষটা এত আঘাত কেন দেয়? কি এমন শত্রুতা ওর সাথে তার? আয়াস ড্রাইভ করছে আর তার পাশে বসে আছে নূর। এখনো সন্ধ্যা হয়নি, সবেমাত্র সূর্যের রক্তিম আভা দেখা দিতে শুরু করেছে। আকাশটা লাল কমলা রঙে রঞ্জিত হয়ে আছে। নূর আকাশের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এই শহরে বিকেলবেলা সৌন্দর্য উপভোগ করার জো নেই। যদি কখনো কোনো ঝিল বা লেকের ধারে গিয়ে পুরো বিকেলটা কাটানো যায়, তাহলে বোঝা যাবে যে প্রকৃতিটা আসলেই কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে তা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। মাঝে মাঝে রক্তিম আলোর ছটায় ঢাকা আকাশে পাখিদের উড়ে যাওয়ার ঘটনা বিরল। তবুও মাঝে মাঝে দেখা যায় তারা হয়তো তাদের গন্তব্যে ফেরার সুদীর্ঘ পথটা প্রায়শই পরিবর্তন করে। তাদেরও ঘুরতে ইচ্ছে হয় এই শহর দিয়ে, উঠে যেতে ইচ্ছে করে এই শহরের বুকে। নূর বারবারই খুব প্রকৃতিপ্রেমী। নূর বরাবরই খুব প্রকৃত প্রেমী। আগে সুযোগ পেলেই ওর ভাইয়ার ক্যামেরাটি নিয়ে ছাদে গিয়ে কত ছবি তুলে তা ক্যামেরাবন্দি করতো। কিন্তু এখন সেই সুযোগ আর নেই। সময় বদলায়, বদলায় মানুষজন, বদলায় তাদের অঙ্গভঙ্গি, বদলায় তাদের স্বভাব। বাইরের দিকে বেশ মনোযোগ সহকারে তাকিয়েছিল নূর। হঠাৎই আয়েশের বিষাদময় কণ্ঠস্বর শুনে আয়েশের দিকে তাকাতে বাধ্য হলো। সামনের দিকে তাকিয়ে আছে আয়াস আর বলছে, এই সেই রাস্তা আফসোনা? আয়াসের এমন আধখাপছা কথা শুনে নূর বিরক্ত হলো। পুনরায় নিজের কাজে মন দিতে গেলেই আবার আয়াস বলে উঠল, যেখানে সবাই হুট করেই গুম হয়ে যায়। আয়েশের কথার শেষের অংশটুকু শুনে নূরের বুকের ভেতর ধক করে উঠল। না চাইতেও অবাক হয়ে আয়েশের দিকে তাকাতেই আয়েশের চোখের দিকে গভীরভাবে নজর দিল। চোখ দুটি লেন্সবিহীন অপরূপ সুন্দর। আগে কখনো নূর কোনো পুরুষের চোখের মায়ায় পড়েনি। আয়েশের চোখের মায়ায় পড়েছে সে। একবার তাকালেই তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। আসলে চোখ দুটো অনেক রহস্যের অধিকারী, তাই হয়তো বড্ড সেই রহস্যগুলোকে সমাধান করতে ইচ্ছা হয়। আয়াস নূরকে অবাক করে বলল,
তোকে একদিন আমিও গুম করে দেবো, কি বলো? নূর শুকনো ঢোক গিলে বলল। আপনি গাড়ি থামান, আমি নামবো প্লিজ। আয়াস উদ্ভট এক হাসি দিয়ে বলল। এত ভয় পেলে চলে আফুসোনা? এত ভয় পেলে তো মজাই নেই। নূর মিনতির সুরে বলল। আপনি কোনো মানুষ নন, আপনি ভ্যাম্পায়ার অথবা মানুষ রূপী ডেভিল। আপনি কখনোই কারোর ভালো করতে পারেন না, আপনি অদ্ভুত একজন। আয়াস হুট করে গাড়ি থামিয়ে দিয়ে বলল। যাও, ইউ ক্যান লিভ নাও। নূর গাড়ির দরজা খুলতে গিয়েও পারল না, সেটা লক করা বাইরে থেকে। নূর ভয়ার্ত চোখে আয়াসের দিকে তাকালো, ভয়ও ঘেমে নেই একাকার। আয়াস নূরের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি পালাতে চেয়েছো, নাও আই উইল কিল ইউ। বলে হাতের দিকে থাকা ছুরিটা নূরের দিকে ছুড়ে দিতেই নূর চেঁচিয়ে উঠল। বিছানা থেকে ধরপড়িয়ে নেমে এলো নূর। আয়াস ওর পাশেই ঘুমাচ্ছে। আয়াসকে দেখে ওর শরীরটা তরতর করে কাঁপছে। ঘুমন্ত মুখে মানুষটাকে কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু ওর স্বপ্নের মানুষটা কত ভয়ঙ্কর, কি সাংঘাতিক। কত সহজে ওকে মারতে চেয়েছিল। নূর মাটিতে হাঁটু ভাঁজ করে বসে আছে আর ফুপিয়ে উঠছে বারবার। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। লুকিয়ে লুকিয়ে চোখ পিটপিট করে মাঝে মাঝে আয়েশের দিকে তাকাচ্ছে। হঠাৎ আয়েশের ঘুমের ঘোরে ওর পাশের জায়গাটা খানিকক্ষণ হাতড়ে দেখলো। ও হয়তো নূরকেই খুঁজছে। হঠাৎ নূরের জায়গাটা শূন্য অনুভব হতে আয়েশ চমকে উঠল। বিছানায় ধরপড়িয়ে উঠে বসলো আর চিৎকার করে বলল, আফুসোনা। নূর আয়েশের কণ্ঠস্বর শুনে চমকে উঠল। মানুষটা ঘরের অন্ধকারের ওকে এখনো খুঁজে পায়নি। তবুও ঘরের মধ্যে জ্বলতে থাকা মরিচবাতির আলোতে নূর তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তার চোখে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার বেদনা তার চোখ জোড়া ছলছল করছে। এর থেকে আরো বেশি কিছু দেখতে পারল না। নূর তার আগেই ঘরের আলো জ্বেলে উঠল। হঠাৎ একসাথে অনেক আলো চোখে পড়ায় নূর চোখ বন্ধ করে নিল। আয়াস এসে নূরের পাশে হাঁটু গেড়ে নূরের কাঁধে কাপা কাপা হাত রেখে বলল, এই আফুসোনা, তুমি এখানে কি করছো? আমি না তোমাকে খুঁজছি, কি করছো তুমি এখানে? নূর ধীরে ধীরে চোখ খুলে আয়েশের দিকে তাকালো। মুখের উপর আশ্রে পড়া চুলগুলো ঘামে ওর মুখের সাথে লেপ্টে আছে। আয়েশের দিকে তাকালো নূর। এখন আয়েশের চোখগুলো অতি স্বাভাবিক। আয়েশ এবার নূরের দুগালে হাত রেখেই হঠাৎ নূরকে আঁকড়ে ধরে বলল, এই আফুসোনা, আমি ডেভিল বলে তুমি আমার থেকে পালাতে চাও? বলো, এমন করো কেন? তুমি কি জানো না তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি আমার বাকিটা জীবন বাঁচার মনোবল হারিয়ে ফেলবো? হঠাৎ আয়েশের মুখ থেকে এত হৃদয় স্পর্শী কথা শুনে আর আয়েশের শরীরের সংস্পর্শে এসে নূরের ভাবলো যে আয়েশ ওর ক্ষতি করার জন্য ওর এত কাছে এসেছে। তাই সহ্য করতে না পেরে আর ভয়ে আয়েশকে ধাক্কা মারলো শরীরের সব শক্তি দিয়ে। ধাক্কা খেয়ে আয়েশ খানিকটা দূরে ছিটকে পড়লো। অদ্ভুতভাবে আয়েশ খুবই স্বাভাবিক। তার মুখে নেই কোনো রাগের আভা আর নেই কোনো হিংস্রতা। আয়েশ নিজেকে সামলে নিয়ে নূরের কাছে গিয়ে বলল, এই কি হয়েছে তোমার? এমন করছো কেন আফুসোনা? কোনো কারণে ভয় পেয়েছো? নূর এবার মুখ খুলল। দূরে সরে যান আপনি, আপনি কখনোই আমার ভালো চান না। আমাকে আপনি মারতে চান। আপনি মানুষ নন, আপনি অন্য কিছু। আপনি মানুষ রূপী ডেভিল। আর একটু হলেই তো আমাকে। কথাটা বলতে যাবে তার আগেই আয়াস নূরের ঠোঁট দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরল। আর একটাও কথা না। আর যাই হোক, তোমাকে মেরে ফেলে আমি কখনো নিজেকে এত বড় আঘাত দেব না। পাগলেও নিজে ভালোটা বোঝে, আর আমি তো ডেভিল, তাই এই কথাটা কখনো মুখেও আনবে না। কথাটা বলে নূরকে ফ্লোর থেকে কোলে তুলে নিল। নূর আয়েশের দিকে তাকিয়ে আছে। তার চোখের ভাষা খুব স্বাভাবিক আর খুব স্পষ্ট। যেখানে নূর কোনো ভয় ছাড়া ভালোবাসা দেখতে পাচ্ছে, তাহলে এটা কি নিছক ওই চোখের ভুল? কথাগুলো ভাবতে ভাবতে নূর অন্ধকার রুম অনুভব করলো। আয়াস ওকে বিছানাতেই শুইয়ে দিয়ে লাইটটা নিভিয়ে দিল। আয়াস ওর দিকেই এগিয়ে আসছে। নূরের কেমন একটা অনুভূতি হচ্ছে যা কখনো বলে প্রকাশ করা যাবে না। এমন একটা অদ্ভুত চরিত্রের মানুষের এমন রূপটা যেন নূর মানতেই পারছে না। আয়াস ওর কাছে, ভীষণ কাছে। নূর উঠে যেতে নিলেই আয়াস নূরের হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। এইভাবে কেন পালিয়ে যাও অফুসোনা? তুমি কি এটা জানো না যে তুমি যতটা পিছিয়ে যাবে আমি ঠিক ততটাই, দরকার হলে তার থেকেও বেশি তোমার থেকে এগিয়ে যাব? তাই তোমার এই চঞ্চলতাটাকে কমাতে শেখো, নয়তো আমার চঞ্চলতাতে তুমি অস্থির হয়ে পড়বে। যখন তোমাকে কষ্ট দেব তখন মুখ বুঝে কষ্টটাকেই গ্রহণ করবে, আর যখন ভালোবাসবো তখন সেই ভালোবাসাটাও মুখ বুঝে মেনে নেবে। কিন্তু কখনো আমার প্রতি তোমার অনুভূতি ব্যক্ত করার মতো ভুল একটি বারও করবে না। নূর কিছু বলতে যাবে তার আগেই আয়াস ওর ঠোঁটজোড়া দখল করে নিল। আজ কোনো রকম কোনো অস্বাভাবিকতা ছাড়াই আয়াস নূরকে ভালোবাসছে। আয়াস তার নেশাতে ডুবে যাচ্ছে। তার ভাষায়, তুমি আমার প্রিয় নেশা। কালকে রাতে নূরের বাসায় এসেছে আয়াস আর নূর।
মায়াও এই বাসাতেই আছে, সব রান্নাবান্না ওই করেছে। নূরের প্রতি মায়া খারাপ আচরণ করলেও আয়াসের প্রতি তেমন কোনো খারাপ আচরণ করেনি। নূর আয়াসের প্রতি মায়ার ব্যবহারগুলো লক্ষ্য করেছে, এখন অবধি খারাপ ব্যবহার করেনি। নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর যাই হোক, আয়াসের প্রতি তো মায়ার ঘৃণাটা নেই, না হলে নতুন জামাইয়ের সাথে খারাপ ব্যবহার জিনিসটা বড্ড দৃষ্টিকটু। নূর ওর ঘরে যেতেই হঠাৎ ওর বাবার ঘরের সামনে গিয়ে থেমে গেল। সেই ঘরে আয়াস, নূরের ভাইয়ের আর নূরের বাবা তিনজন মিলে গল্প করছেন। আয়াস আর নূরের ভাই বেশি কথা বলছেন। নূরের বাবা আরফাত সাহেবের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। হঠাৎই আয়াস প্রশ্ন করে উঠল, আচ্ছা ভাই, আপনার আম্মু কোথায়? তাকে তো দেখছি না। নূরের ভাইয়া কিছু বলতে যাবে, তার আগে আরফাত সাহেব ঝাঁঝিয়ে বললেন, অদ্ভুত প্রশ্ন কেন করো? তুমি কি জানো না যে সে মারা গেছে? আয়াস কৌতূহলী হয়ে বললেন, তা কবে আর কি করে মারা গেছেন উনি? নূরের ভাইয়া বলে উঠল, কি করে মারা গেছে জানি না, নানুর বাসায় যাওয়ার পথে সম্ভবত কোনো কার অ্যাক্সিডেন্ট হয়। আর আয়াস বলে উঠল, তারপর? আরফাত সাহেব বলে উঠলেন, তারপর কি? তারপর মারা গেছে। আয়াস একটু গাঢ় কণ্ঠে বলল, এত উত্তেজিত হচ্ছেন কেন? স্বাভাবিক কণ্ঠে বলুন। উনি একটু থতমত খেয়ে বললেন, পুরনো কথা মনে পড়ছে তাই। আয়াস মুচকি হেসে বললেন, স্কিপ দিস টপিক। উনি মারা গেছেন, এটাই বড় সত্য, তাই না আঙ্কেল? আরফাত সাহেব রাগী চোখে তাকিয়ে বেরিয়ে গেলেন। নূর তাড়াতাড়ি করে ওর ঘরে চলে গেল। নূর ঘরে গিয়ে বিছানার উপর বসে ভাবলো, আমার তো নানার বাসায় নেই, থাকলে সেটা কোথায়? কই আম্মু বা বাবা তো কখনো বলেনি, কিন্তু কেন? সারাদিন নূর আর বেশি কিছু ভাবেনি। কালকে ওরা আয়াসের বাসায় ফিরে যাবে, সেই জন্য রাত্রেবেলা খাওয়া শেষে নূর ওর বাবার ঘরে গেল। উনি ফোনে উচ্চস্বরে কারোর সাথে কথা বলছিলেন। তখনই আচমকাই নূরের ঘর ঢুকতেই উনি একটু ভরকে যান। ফোনটা অত্যন্ত ব্যস্ততার সাথে কেটে দিয়ে নূরকে জিজ্ঞেস করেন, কি রে মা, এত রাতে তুই এখানে যে? নূর ঘরে ঢুকে ওর বাবার দিকে তাকিয়ে বলল, একটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দেবে? উনি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, হ্যাঁ বল না। আমার যে নানুর বাসা আছে, তুমি তা আগে কখনো সে বিষয়ে কিছু বলনি তো? এমনকি আমার মামা আছে, সে কথাও কখনো জানাওনি, কিন্তু কেন? নূরের বাবা বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর গলা পরিষ্কার করে বললেন, শুনবি কেন বলিনি? নূরের এবার খানিকটা হলেও খারাপ লাগলো যে তার বাবা তার থেকে কথাগুলো লুকিয়েছে। তাই খানিকটা অভিমানী সুরে বলল, বলো। উনি রকিং চেয়ারে ধপ করে বসে পড়লেন আর দুলতে লাগলেন। নূরকে বসতে বললেও বসলো না। তোর মা আর আমি ভালোবেসে বিয়ে করি। তো নানু বাসার সবাই ছিলেন সমাজের উচ্চবিত্ত মানুষ, সহজ ভাষায় বললে খানদানি পরিবার। তখনকার দিনে, এমনকি এখনো এই রীতি মানা হয় যে খানদানি বংশের মাঝেই আত্মীয়তা গড়ে উঠবে, মানে খানদানি বংশের ছেলের সাথে খানদানি বংশের মেয়ের বিয়ে হবে। কিন্তু আমি সাধারণ পরিবারের ছেলে ছিলাম, তাই তারা আমাকে মেনে নেয়নি। তোর মা আমাকে ভালোবেসেছিল, শুধু কোনো আপাতত বিচার করেনি। তাই হয়তো 30টা বছর আমরা একসাথে থাকতে পেরেছিলাম। যাই হোক, আমরা পালিয়ে বিয়ে করি, নয়তো তারা আমাদেরকে মেনে নিত না। আর এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়তেই তো নানু বাসার সকলের আত্মসম্মানে লাগে। তাই তারা তোর মাকে নিজেদের মেয়ে বলে অস্বীকার করে এবং সবাই তেমনই ব্যবহার করতে থাকে। এই কথা শুনে তোর মা খুব কষ্ট পেয়েছিল, তাই আর কখনো তাদের কাছে ফিরতে চায়নি। তাই আমিও তোর মাকে আর জোর করিনি। কয়েক বছর পর আমাদের মনে হলো যে আমাদের সব অগোছালো সম্পর্ক ঠিক করা উচিত, কোনো মনোমালিন্য না রাখা শ্রেয়। তাই আমরা ঠিক করি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইব। তোর মা তাদের কাছে ক্ষমা চাইতে গেলে তারা পুনরায় অস্বীকার করে। রাস্তায় ফিরতে ফিরতে অ্যাক্সিডেন্ট হয়। তোর মামার বাড়ির লোকজন তোর মায়ের মৃতদেহ আমাদের কাছে দিয়ে নিষ্ঠুরের মতো চলে যায়। তাই আমি তোদেরকে এই কথা কখনো জানাতে চাইনি। কথাগুলো শুনে নূরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়ালো। মানুষ কি করে এতটা নিষ্ঠুরের মতো আচরণ করতে পারে, তাও আবার জাত পাত বিচার করে? নূর চোখের জল মুখে কঠিন সুরে বলল, তাদের ঠিকানা কোথায় বাবা? কোথায় গেলে তাদের মতো মানুষের দেখা মিলবে? উনি কাঁদো কাঁদো হয়ে বললেন, সেটা তুই জানতে চাস না মা, আমি তোকে বলতে পারবো না। আমি চাই না তাদের মতো মানুষের ছায়া তোর উপর পড়ুক। আমাকে ক্ষমা কর। নূর বেরিয়ে গেল রুম থেকে। ওর মায়ের কথাগুলো বারবার কানে বাজছে। কতটা খারাপ ওর মায়ের বাসার লোকজন। নূর রুমে যেতেই দেখলো আয়াস হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। নূরের চোখটা আয়াসের উপর আটকে গেল। কতটা নিষ্পাপ লাগছে তাকে। সারাদিন আয়াস কোনো খারাপ ব্যবহার করেনি। নূর গিয়ে চুপিসারে আয়াসের পাশে গিয়ে শুয়ে পড়ল। আয়াসের দিকে ফিরে
ঘুমায় না নূর। আয়েশের দিকে তাকালেই ওর কেমন একটা অস্বস্তি মাখা অনুভূতি হয়। চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে পিঠে আয়েশের ঠোঁটের ছোঁয়া পেয়ে শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরলো নূর। চোখ মুখ খিচ্ছে শুয়ে আছে। ও এখন কোনো রকম বিরক্তি প্রকাশ করলেই আয়াস আরো পেয়ে বসবে, তাই কোনো রেসপন্স না করাই ভাবলো, ভেবে চুপ করেই রইল। ধীরে ধীরে আয়েশের ঠোঁটের ছোঁয়া নূরের সমগ্র পিঠ ছড়িয়ে গলায় নেমে আসলো। নূর চুপ করে আছে, কোনো সারা শব্দ নেই ওর। আয়াস নূরকে নিজের দিকে ফিরিয়ে বলল, কথা এতটা সহ্য ক্ষমতা তুমি কোথা থেকে পেলে আফসোনা? এমন করলে যে আমার তোমাকে ভালোবাসার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যাবে, তা কি তুমি জানো? শুনতেই নূর চোখ খুলে ফেলল। আয়াসের এই পরিমাণ লাভ টর্চার ও সহ্য করতে পারে না, সেখানে দ্বিগুণ ভালোবাসা কিভাবে সহ্য করবে ও? কথাটা ভাবতে এই ভয়ে চোখ খুলে ফেলল। আয়াস নূরের কাণ্ড দেখে হাসতে লাগলো। নূর ভাবছে যে চোখটা খুলে কি ও নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। আয়াস নূরের নাকটা টেনে দিয়ে বলল, কি ভয় পেয়ে গেলে আফসোনা? নূর উঠতে নিতেই আয়াস নূরকে বিছানার সাথে চেপে ধরে বলল, শুয়ে শুয়ে রিল্যাক্সে কথা বলো, এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তো আছি, তাই না? নূর ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটো নাড়িয়ে বলল, মানে? আগে বলো, এতক্ষণ আমাকে ছেড়ে কোথায় ছিলে? বলেছি না আমার সাথে ছায়ার মতো থাকবে, কি বলেনি? আয়াস অনীহা নিয়ে বলল, জি, বাবার ঘরে গিয়েছিলাম। আয়াস স্বাভাবিক ভঙ্গিতে বলল, কেন? কেন আবার এমনি। ও আচ্ছা, বুঝেছি, তুমি বলবে না। যাই হোক, তাহলে চলো, তোমাকে ভালোবাসি। না না, বলছি। ভয়ে ভয়ে বলল নূর। আয়াস মুস্কি হেসে বলল, হ্যাঁ বলো। নূর ভয়ে ভয়ে আয়াসকে সব বলে দিল। আয়াস নূরের সব কথা শুনে ক্লান্ত ভঙ্গি নিয়ে নূরের পেটের উপর রাখা মাথাতেই নূর বলে উঠল, সরে যান, আমার কাতুকুতু লাগছে। হুট করে আয়াস সরে গিয়ে নূরের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তুমি আমার কথা বিশ্বাস করেছো? নূর অবাক হয়ে বলল, না, বিশ্বাস করে কি আছে। আয়াস নূরের গালে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ভালোবাসতে মন চায় আফসোনা, বিরক্ত করো না। কিছুক্ষণ আগেই তো বাসায় এলেন, এখন আপনি কোথায় যাচ্ছেন? আয়াস হেসে বলল, ওকে ভালো না বেশি তাকে কিভাবে শুধু টর্চার করা যায় সেই ট্রেনিং দিতে যাচ্ছে। আয়াসের কথা শুনে নূর শুকনো ঢোক গিল। মানুষের সব কাজে এত তেরা তেরা কথা বলে কেন? নূর বিরক্ত হয়ে বলল, আচ্ছা যান, আমি আর কখনো জিজ্ঞেস করবো না। আয়াস নূরের দিকে চোখ মেরে বলল, বাই আফসোনা। নূর হাফ ছেড়ে বাঁচল। মানুষের সামনে থাকলেও শরীরের মাঝে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। নূর ঠিক করলো আজকেও আয়েশের বাবার সাথে দেখা করতে যাবে। ওনার সাথে এখনো অবধি নূর দেখা করেনি। নূর কথাটা ভেবে আয়েশের বাবার ঘরের দিকে পা বাড়ালো। মানুষটাকে কখনো দেখেনি নূর। সকালবেলা ইফাকে জিজ্ঞেস করেছিল যে ওনার ঘরে যেতে পারবে কি। ইফা ওকে বলেছিল, হ্যাঁ ভাবি, যাও, কোনো সমস্যা নেই। আমি অবশ্য খুব একটা যাই না। আম্মু ওনার ঘরে খাবার দাবার সব করেন, কোনো দরকারি কথা থাকলে সেটা বলতে চাই। তাছাড়া ওনার ঘরে তেমন কেউ একটা যায় না। তাছাড়া উনিও নিজেকে ঘরবন্দি করে রেখেছেন, বাইরে বের হন না। কিন্তু তুমি যাও, কেউ কিচ্ছু বলবে না। তাছাড়া তুমি গেলে উনি তোমাকে দেখে খুব খুশি হবে। কথাটা মনে মনে আর একবার স্মরণ করে নূর রুমের বাইরে পা বাড়ালো। নূর চিনে গেছে ওনার ঘরটা কোথায়। উনি থাকেন সবচেয়ে শেষের ঘরে। ঘরের অবস্থান শুনে এটা কল্পনা করা খুব একটা কঠিন নয় যে প্রয়োজন ছাড়া সচরাচর ওনার ঘরে কেউ তেমন একটা যান না। ওনার ঘরের সামনে যেতেই হঠাৎই কেউ একজন সেই ঘরের দরজা খুলে আচমকায় বেরিয়ে আসতে নূর চমকে গেল। ভয় পেয়ে খানিকটা চমকে উঠল। সামনের দিকে তাকাতেই দেখলো আহান ওর দিকে তাকিয়ে আছে। আহানকে দেখে নূরের মনের মাঝে যে সফট কর্নারটা ছিল তা ধীরে ধীরে পাথরে পরিণত হতে লাগলো। ওর মনে পড়ে, খুব করে মনে পড়ে ওর বিয়ের দিনের কথা। সেদিন আহান সকলের সামনে ওকে প্রত্যাখ্যান করেছিল, আর যার দরুন আজও আয়াসের বউ। আহান কিছু বলল না, নূরের মুখের দিকে তাকিয়ে হাঁটা দিল সেখান থেকে। নূর লক্ষ্য করলো আহানের মুখের ভাবভঙ্গি ছিল কঠোর, খুব করে কোনো কিছুর প্রতি চরম কঠোর। বিরক্তি ফুটে উঠলেও যেমনটা হয় ঠিক তেমনটাই। নূর আহানকে আর বেশি গুরুত্ব না দিয়ে নরম কণ্ঠে ডেকে উঠল, বাবা আসবো। ভেতর থেকে ওর কথার প্রতিউত্তর এলো না দেখে নূর একটু ঘাবড়ে গেল। উনি কি ইচ্ছে করে উত্তর দিচ্ছে না, নাকি উনি ওনার ছেলে ব্যতীত আর কারোর সাথে কথা বলতে চান না, কোনটা? কথাটা ভেবে আর একটা বার নূর ডেকে উঠল, আসবো বাবা। তখনই হঠাৎ কেউ তড়িঘড়ি কণ্ঠে বলল, কে? নূর ওনার থেকে উত্তর শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর বুকে বল আর একটা সাহস নিয়ে বলল,
বাবা আমি নূর। উনি ওনার হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, বৌমা। বৌমা শব্দটা শুনে নূর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু থেমে বলল, জি। কথাটা বলার পর আর কোনো উত্তর এলো না। দেখে নূর বিভ্রান্ত হয়ে গেল যে ও ভেতরে যাবে কি যাবে না। তারপর ভেতরে যাওয়ার কথা ভাবতেই হঠাৎই দরজার প্যাচ প্যাচ শব্দে নূর আঁতকে উঠল। বুঝতে পারলো না হঠাৎ কি হলো, তবে বছর 50-এর একজন মধ্যবয়স্ক মানুষকে দেখে নূর বুঝতে পারলো যে সেটা আয়েশের বাবা। আয়েশের বাবাকে দেখে নূর কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলেন। তার শরীরের গঠন সম্পূর্ণ ভেঙে গেছে, গালে সাদা দাড়ি, মাথার চুলগুলোতে সাদা রং ধরেছে, গায়ে সাদা শাল, পরনে একটা সাদা পাঞ্জাবি। নূর যতদূর জানে আয়েশ উচ্চবিত্ত খানদানি পরিবারের, কিন্তু আয়েশের বাবাকে দেখলে বোঝা অসম্ভব যে তিনি সেই বংশের ছেলে। হয়তো সময়ের সাথে সাথে তিনি নিজেকেও ভেঙে দুমড়ে মুচড়ে গুটিয়ে নিয়েছেন। ওনার এমন চেহারার দিকে তাকিয়ে হঠাৎ নূরের ঘোর ভাঙলো। তখন মনে হলো যে উনি মুরব্বী মানুষ, ওনাকে সালাম করা উচিত। তাই নূর আর দেরি না করে মাথার শাড়িটা বেশি করে টেনে দিয়ে ওনার পায়ে সালাম করতে গেলেই উনি সরে গেলেন। নূর অবাক হলো, ওনার দিকে তাকিয়ে বললেন,